পুলিশের সাবেক আইজি বেনজির তিনি গ্রেপ্তার হয়েছেন দুবাইতে, এরকম একটি খবর বাংলাদেশের পত্র-পত্রিকায় রীতিমতো লিড নিউজ হয়েছে। ১২ তারিখে তিনি গ্রেপ্তার হয়েছেন চলমান মাসের। আর এই খবরটি সরকারিভাবে বাংলাদেশকে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবার যিনি প্রধান ব্যক্তি, যার নেতৃত্বে মূলত এই ইন্টারপোল পরিচালিত হয়, তো তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই বিষয়টি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের সাহেব নিশ্চিত করেছেন। বেনজির সম্পর্কে বলবো, অন্যান্য বিষয় সম্পর্কে বলবো, তার আগে বলে নেই যে এই এত বড় একটা ঘটনা ঘটলো, এজন্য সবার আগে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। ধর্মের কাল বাতাসে নড়ে। এই পৃথিবীতে কোনো মানুষ অন্যায় করে পার পায় না। কিয়ামতের বিচার পরে, আগে এই দুনিয়াতে বিচার হতে হবে, এবং বিচার হয়। প্রতিটি ঘটনা আমরা দেখলাম। আওয়ামী লীগ জমানাতে যারা অন্যায় করেছেন, অপকর্ম করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন, একটি লোক রক্ষা পাননি। আর এখন এত বিরূপ অবস্থা, সেই বিরূপ অবস্থার মধ্যেও আওয়ামী লীগ আমলে সৎ ছিলেন, অন্যায় করেননি। এই জমানাতে তাদের কিছু হয়নি, তারা দিব্যি ভালো আছেন। অনেকে সসম্মানে মারা গেছেন, অনেকে দুর্ভোগ পোহাতেই হয়নি। কিন্তু সেই একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে পুলিশের প্রধান, যারাই অন্যায় করেছেন, প্রত্যেকটা মানুষের জীবন এই গত ২ বছরে তছনছ হয়ে গেছে। এরপর কেন মানুষ অন্যায় করে, কেন মানুষ জুলুম করে, আমার মাথায় আসে না। যেটা বলছিলাম যে বেনজিরের যে গ্রেপ্তার, ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি একজন নাগরিক হিসেবে, খুশি হয়েছে একজন মুসলিম হিসেবে, ধর্মবিশ্বাসী হিসেবে, খুশি হয়েছে একজন মানুষ হিসেবে। একজন প্রধানমন্ত্রী ধরেন, একজন আইজি ধরেন, সেনাবাহিনীর প্রধান ধরেন, আর একজন কৃষক ধরেন, আসলে মানুষ হিসেবে আল্লাহর কাছে সবাই সমান। আল্লাহ কাউকে কৃষক বানান, কাউকে রাজা বানান, কিন্তু একই তাদের আকার এবং আকৃতি, তাদের চাহিদা, কামনা, বাসনা, তাদের শরীরের রক্ত, মাংস, হাড্ডি সব কিছু সেম। তো সেখানে আল্লাহর দয়ায় মানুষ যখন কোনো একটা বড় পর্যায়ে পৌঁছে গিয়ে কৃষকের উপর জুলুম করে, মজুরের অর্থ ছিনিয়ে নেয়, মজলুমকে তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সর্বশেষ যে সম্পদটুকু ছিনিয়ে নেয়, তখন আল্লাহর আরশের আজিম পর্যন্ত কাঁপতে থাকে। বেনজির এমন একজন মানুষ, মানে কখনো ছাত্রলীগ করেছেন, কখনো আওয়ামী লীগ করেছেন, বা হোয়াট ডাজ ইট মিন, ছাত্রলীগ করলো, আওয়ামী লীগ করলো, তাতে কি? তিনি ক্ষমতায় বসে যে কাজগুলো করেছেন, এটার একটা যৌক্তিকতা দেখান। একটি মধ্যবিত্ত, গোপালগঞ্জের একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। এই পরিবারের যারা লোকজন, একমাত্র সে ছাড়া প্রায় সবাই সৎ, যোগ্য, এবং যে যার মতো করে জীবন নির্বাহ করছে। তারা বেনজিরকে পরিচয়ও দেয় না। বেনজির তার নিজের পরিবারের মধ্যে বলতে গেলে কুলাঙ্গার। ২ নম্বর হলো বেনজিরের যে কর্মকাণ্ড, বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে তার স্ত্রীর কর্মকাণ্ডের কারণে বেনজিরের মা খুব কষ্ট নিয়ে মারা গেছেন। উনি জীবিত আছেন কিনা আমি বলতে পারবো না, সম্ভবত মারা গেছেন, কিন্তু উনি অনেক কষ্ট পেয়েছেন, এটা আমি জানি। এরপর তার যে ব্যক্তিগত জীবন, তার যে নারী লিপ্সা, তার যে অর্থ লিপ্সা, তার যে ক্ষমতা লিপ্সা, তার যে দাম্ভিকতা, সব মিলিয়ে সে দুর্নীতিবাজদের কাছে একটা আইকনে পরিণত হয়ে গিয়েছিল। এবং সে যেভাবে দাম্ভিকতা করে, এবং যেভাবে শেখ হাসিনার পতনের শেষ দিকে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে, যদি তিনি ধরা না পড়তেন তাহলে ধরে নেওয়া হতো যে অপকর্ম করে আসলে সবাই রক্ষা পেতে পারে।
তিনি যদি ধরা না পড়তেন তাহলে বহু মানুষ বেনজির হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারের ফলে প্রথমত তার অনুসারী যারা আছেন দলের পুলিশের মধ্যে, সকলের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বেনজির মতো অন্য যে সকল দুর্নীতিবাজ পুলিশ কর্তারা ইন্টারপোলের মামলা মাথায় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে দুবাইতে অনেকে আছেন, আমেরিকাতে অনেকে আছেন। তাদের অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যারা দুর্নীতি করছেন এবং যারা বেনজির হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এটি ইতিবাচক। মানুষ আল্লাহকে স্মরণ করবে। এই যে ঘটনাটাগুলো ঘটল, আমরা তো বেনজির যখন ক্ষমতায় ছিলেন, তার চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো মানুষ তো ছিল না। একটা টেলিভিশন টক শোতে তিনি কথা বলছিলেন, তার সঙ্গে নুরুল কবির সাহেব কথা বলছিলেন। আপনি তো জানেন যে নুরুল কবির বা কিছু মানুষ আছেন যারা অনেস্ট, সৎ, এবং সৎ মানুষের একটু রাগ বেশি থাকে। তারপরে অনেকে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে তারা কথা বলার চেষ্টা করে। নুরুল কবিরও সেইভাবে সেদিন কথাবার্তা বলার চেষ্টা করছিলেন এবং সেখানে প্রকাশ্য টেলিভিশনের সামনে যেভাবে নুরুল কবিরকে তিনি ধমক দিচ্ছিলেন, অ্যাজ ইফ মনে হচ্ছিল তিনি সম্রাট আকবর, অথবা তিনি এমনভাবে ধমক দিচ্ছিলেন মনে হয় যেন অ্যাডলফ হিটলার। আর তার নর্মালি নুরুল কবির সাধারণত খুবই মুখরা টাইপের মানুষ, তিনি উত্তর করেন। কিন্তু বেনজির এরকম একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন যে তার ধমক খাওয়ার পরে নুরুল কবির অনেকটা চুপসে গিয়েছিলেন। সেদিন কেন যেন আমার মনে হয়েছিল যে দুর্ভাগ্য বেনজিরকে তাড়া করছে। বেনজির সাহেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অনেক আগের থেকে চিনি, ঘনিষ্ঠভাবে চিনি। সম্পর্ক তার সঙ্গে আমার কখনো ভালোও ছিল না, কখনো খারাপ ছিল না, কিন্তু একটা অসাধারণ সামাজিক সম্পর্ক ছিল। তিনি আমার লেখা পড়তেন, তারপরে টকশো শুনতেন, সব মিলিয়ে কিন্তু তার এই কর্মকাণ্ডগুলো কোনো অবস্থাতেই আমার তার সাথে যে আমার যে সম্পর্ক, এটি আমাকে আহ্লাদিত করে না। বাকি দুজন যারা পুলিশের যারা অন্যান্য যারা আইজি হয়েছেন, জাভেদ পাটোয়ারি হয়েছেন, মামুন সাহেব হয়েছেন, শহীদুল সাহেব হয়েছেন, এদের সবার সঙ্গে, মামুন সাহেবের সঙ্গে ব্যক্তিগত আমার কোনো সম্পর্ক নাই বা ছিল না, কিন্তু বাকি যারা আছেন তাদের সবার সঙ্গেই, হাসান মাহমুদ সহ সবার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কথাবার্তা হয়েছে। এবং কয়েকজনের সাথে, শহীদুল সাহেবের সঙ্গে তো ব্যক্তিগত সম্পর্ক একেবারে বন্ধুর পর্যায়ে, শহীদুল হক সাহেবের সঙ্গে একেবারে বন্ধুর পর্যায়ে ছিল। এখন সে দুর্নীতি করে যা কিছু করে সেটা তার ব্যাপার, বা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা অন্য ব্যাপার। কিন্তু অ্যাজ এ ম্যান হিসেবে ফ্রেন্ডলি, তারপরে শেষে বিনয়ী, কোঅপারেটিভলি শহীদুল হক সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি, এটা অন্য কোনো আইজির কাছ থেকে পাইনি। এনিওয়ে, তো সেক্ষেত্রে সবাই কিন্তু সাফারার, সবাই জেলের মধ্যে আছেন, অনেকে পালিয়ে আছেন, অনেকে দেশে আসছে না। কিন্তু বেনজির একেবারে শেষ সময় পর্যন্ত তিনি বুক ফুলিয়ে চলছিলেন। দুবাইতে তিনি বুক ফুলিয়েছিলেন এবং তার এই যে অহমিকাবোধ, এই অহমিকাবোধের কারণেই তিনি কী করলেন, সেখানে গ্রেপ্তার হলেন। এবং এটা প্রকৃতির একটা, যাকে বলা হয়, বিচার। আপনারা হয়তো অনেকে জেনে খুশি হবেন যে তার সঙ্গে আসলে আওয়ামী লীগের কারোর কোনো ওরকম সম্পর্ক ছিল না। হি ওয়াজ নাইদার রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ, নাইদার প্রাইম মিনিস্টার। শেখ হাসিনাও তাকে পছন্দ করতেন না, কিন্তু কী করে যেন গোপালগঞ্জ বাড়ি কী করে যেন একটা চেইনে এসে তিনি আইজি হয়ে গেলেন। কিন্তু আইজি হওয়ার পরে তার যে ব্যক্তিগত কর্মকাণ্ড, সেই ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তিনি যখন ডিজি র্যাব ছিলেন, ঠিক সেই সময় পুরো ডিজি অফিস, র্যাবের অফিসটিকে তিনি একটা মিনি পতিতালয় বানিয়ে ফেলেছিলেন তার নিজের জন্য। শোবিজ জগতের যত রকম তারকা রয়েছে, বেশিরভাগ তারকাকে তিনি ভোগ করেছেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা গিয়েছে, টাকার কারণে হোক অন্য কারণে হোক। এবং একজন তারকার জন্য আর একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে তার হাতাহাতি, মারামারি পর্যন্ত হয়েছে। শোনা কথা, অনেকে জানেন কে, ভোলার একজন প্রমিনেন্ট রাজনীতিবিদ, দক্ষিণবঙ্গের রাজনীতিবিদ, তার ভাগ্নের সঙ্গে এক নায়িকার প্রেম ছিল, সেই নায়িকাকে আবার বেনজির নিয়ে আসছে, সেটা নিয়ে মারামারি হয়েছে।
এর বাইরে শোবিজের আরেকজন নায়িকা, টেলিভিশনের নায়িকা, খুবই জনপ্রিয় নায়িকা। সেই জনপ্রিয় নায়িকার সঙ্গে তার যে নষ্টামি, সেই নষ্টামি কোনো ভদ্রলোক মানে পুলিশ বাহিনীকে রীতিমতো কলঙ্কিত করে ফেলেছে। এবং সেই নায়িকা মূলত ভারতের রয়ের এজেন্ট রূপে বারবার প্রকাশ্যে বেনজিরের শয্যাসঙ্গী হয়েছে। ফলে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তার সাথে কোনো সম্পর্ক ছিল না শেখ হাসিনা, তার সাথে কোনো সম্পর্ক ছিল না আওয়ামী লীগের। কিন্তু পুরো আওয়ামী লীগ শেখ হাসিনাকে ডুবানোর জন্য যা যা করা দরকার বেনজির করেছে। ফলে কী হলো দেখেন, সে কিন্তু ক্ষমতা হারানোর পর অনেকটা আইসোলেটেড হয়েছিল। কিন্তু কালের কণ্ঠ নামক পত্রিকাতে তার সম্পর্কে যে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলো, আমরা জানতাম যে সে দুর্নীতি করেছে, কিন্তু এত দুর্নীতি। আমরা জানতাম সে অন্যায় করেছে, কিন্তু এত অন্যায়। আমরা জানতাম সে অন্যায় করেছে, কিন্তু তার স্ত্রী অন্যায় করছে, তার শালা অন্যায় করছে, তার এজেন্ট অন্যায় করছে, তার ক্যাশিয়ার অন্যায় করছে। গরুর ব্যবসা থেকে হোটেল ব্যবসা, 5 তারকা হোটেল ব্যবসা। কক্সবাজারের সবচেয়ে নামকরা 5 তারকা হোটেল একটা আইজি সেটার মালিক। তার যে দুটো রিসোর্ট, বড় বড় দুটো রিসোর্ট, বড় বড় দুটো শিল্প গ্রুপের সঙ্গে তার সম্পৃক্ততা, এ কী করে সম্ভব? এ তো ডাকাতি করলেও সম্ভব নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত অর্থ চুরি করলেও সম্ভব নয়। তাহলে সে করেছেটা কি? সে কি মাদক চোরা কারবারি করেছে? সে কি স্বর্ণ চোরা কারবারি করেছে? সে কি আন্ডারওয়ার্ল্ড ডনের মতো পুরো বাংলাদেশকে একটা গোল্ডেন ট্রায়াঙ্গল হিসাবে বিশ্বের মাদক এবং অস্ত্র স্বর্ণ চোরা কারবারিদের সে কি একটা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছিল বাংলাদেশে? আদারওয়াইজ এত টাকা তো হওয়ার কথা না। কালের কণ্ঠের রিপোর্টগুলো আপনি যদি পড়েন, আপনার গা শিহরে উঠবে। সেই কাজগুলো তিনি করেছেন। তারপর আবার সে টাকা পয়সা নিয়ে দ্বিধার্সে তিনি দেশের বাইরে চলে গেছেন। তার স্যুট, তার কোট, প্যান্ট, টাই, জামা কাপড়ের যে ফিরিস্তি, যেভাবে আমরা দেখেছি, যেভাবে দুর্নীতি দমন কমিশন সেগুলো উদ্ধার করেছে, এবং দুর্নীতি দমন কমিশনের মামলায় এই বেনজির মতো হাই প্রোফাইলের একজন অন্যায়কারী, একজন জুলুমবাজের যে গ্রেপ্তার, এবং এটা এই সময়টাতে দুবাইতে হলো, এটি পরিবর্তিত বিশ্বে, পরিবর্তিত বাংলাদেশে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।